হ্যাঁ, মানে শুভমান গিল হুম, এই সিরিজে মানে হি ইজ ইনটু সামথিং স্পেশাল। আমার তো একদমই। ব্র্যাডম্যানের 974-এর রেকর্ডটাও মনে হচ্ছে না, মনে হচ্ছে যে হয়তো ছুঁয়ে ফেলতে পারেন বা পেরিয়ে যেতে পারেন। অবভিয়াসলি ভারত তো অনেকটাই এগিয়ে আছে। আমার সব থেকে বড় ভয় হচ্ছে কালকের ওয়েদার। কালকে যদি আমার মনে হয় যদি আমরা 85 ওভারের মতো খেলি, আমার ভারতের ম্যাচটা জেতা উচিত। তোমার কি মনে হয় মানে ম্যাচটায় ভারতের সম্ভাবনা কতখানি আছে এই জায়গায় দাঁড়িয়ে? এবং যদি ইংল্যান্ড মানে ইংল্যান্ডের স্ট্র্যাটেজি কি হবে কালকে? ইংল্যান্ড আপনি বিষয়টার পক্ষে হতে পারেন, আবার বিপক্ষে হতে পারেন, পছন্দ করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু একটা জিনিস অনস্বীকার্য যে আপনি কোথাও না কোথাও সেটা আহ শহরে হোক, গ্রামে হোক, হাটে মাঠে ঘাটে যেখানেই হোক না কেন, বাঙালি হলে একটা আলোচনা হয়তো সবসময় শুনে থাকবেন। 34 বছর বাঙালির অতি প্রিয় একটা আলোচনার বিষয়। আর ঠিক ভারতীয় ক্রিকেটেও জানেন এইরকম একটা প্রায় 34 বছর রয়েছে, 1992 শুরু থেকে 2025-এর মাঝামাঝি অব্দি। এই সময়টায় প্রায় 33 বছর কিছু মাসের সময় ভারতীয় টেস্ট দলের হয়ে 4 নম্বরে ব্যাট করতে নামতেন হয় সচিন তেন্ডুলকার বা বিরাট কোহলি। আর ঠিক যেদিনকে বিরাট কোহলি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলেন টেস্ট ক্রিকেট থেকে, সেদিন থেকে এই প্রশ্নটা উঠতে আরম্ভ করেছিল যে ভারতীয় ব্যাটিং এর 4 নম্বরের লিগ্যাসিটা কে বহন করে নিয়ে যাবেন এরপরে। তার অনেকটা উত্তর হয়তো পাওয়া যাবে সময়ের সঙ্গে, কিন্তু কতটুকু পাওয়া গেল সেটা নিয়েই প্রথমে আজকে আমি আসবো। বার্মিংহামের থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে উইলে উইলে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। আমি তোমার ইন্ট্রোটা শুনছিলাম, ইন্ট্রোটা শুনে আমার মনে পড়ে গেল, হ্যাঁ মানে শুভমান গিল হুম, এই সিরিজে মানে হি ইজ ইনটু সামথিং স্পেশাল। আমার তো একদমই। ব্র্যাডম্যানের 974-এর রেকর্ডটাও মনে হচ্ছে না, মনে হচ্ছে যে হয়তো ছুঁয়ে ফেলতে পারেন বা পেরিয়ে যেতে পারেন। ঠিক। এই ম্যাচে যেমন তিনি হিস্ট্রিতে প্রথম টেস্ট ক্রিকেটার হলেন যিনি এক ইনিংসে ডবল সেঞ্চুরি করার পর সেকেন্ড ইনিংসে 150 প্লাস করলেন, 150 ঠিক। বা 150 প্লাস করলেন। এর আগে কেউ করেনি। অ্যালেন ঠিক। বর্ডারের দুটো ডবল 150 ছিল। ঠিক। সো পাকিস্তানের এগেনস্টে লাহোরে আই থিঙ্ক। আচ্ছা। তো আমার মনে হয় এই রেকর্ডটা শুভমান গিল যেভাবে খেলছেন, আমি আশ্চর্য হব না যদি তিনি ব্র্যাডমনের রেকর্ডটাও ছুঁয়ে দেন। অবশ্যই, অবশ্যই। গাভাস্কারের 771-এর রেকর্ডটা অনেকটাই ধরাছোঁয়ার মধ্যে লাগছে। এখনো 3টে টেস্ট, 6টা ইনিংস বাকি রয়েছে, এবং সম্ভব হতেই পারে যে 1930 সালে ব্র্যাডম্যানে করা রেকর্ডটাও হয়তো তিনি ভাঙতে পারেন। কেমন দেখছো শুভমানকে ব্যাটিং করতে? এবং প্রতিটা 100ই বড় 100, 147, 269, 161, প্রতিটা বড় 100। হ্যাঁ মানে ক্যাপ্টেন ব্লিডিং ফ্রম দ্য ফান্ড রেসপন্সিবিলিটি নিচ্ছেন। হ্যাঁ, আই নো কি উইকেটটা হয়, উইকেটগুলো হয়তো একটু ফ্ল্যাট উইকেট, একটু না অনেকটাই ফ্ল্যাট উইকেট। বলটা সফট হয়ে গেলে তেমন কিছু বোলারদের জন্য থাকছে না, কিন্তু তাতেও এটা শুভমানের ক্রেডিট নয়। আর আমরা বলি যে এনি রান, তুমি যদি বাড়ির ছাদেও রান করো, ডবল সেঞ্চুরি অবশ্যই। করো, সেটাও কিন্তু মানে ইম্পর্টেন্স আছে। সো আমি আই এম ভেরি মাচ মানে শুভমানকে দেখেও, এবং ওর টেকনিক্যালিও কিছুটা চেঞ্জ করেছে আমি দেখলাম। হুম, সোজা ব্যাটটা আসছে, মানে আগে একটু অ্যাঙ্গুলার আসতো, সেটা এখন সোজা আসছে। প্লাস শর্ট সিলেকশনও অনেক বেশি ম্যাচিওর, হুম। ফল শর্ট পার্সেন্টেজ অনেক কম। তো ইয়েস, শুভমান ইজ অন দ্য রাইট ট্র্যাক, বাট এগেন আমার মনে হয় শুভমানের টেস্ট হবে অ্যাজ ইউ গো ফরওয়ার্ড ইন দিস সিরিজ। তো একটু টেস্ট টাফ উইকেটে বল একটু মুভ করবে, যখন আমরা সো কল্ড ইংলিশ কন্ডিশন যেটা এক্সপেক্ট করে এসেছিলাম সেটা দেখতে পাবো, তখন হয়তো শুভমানের একটু টেস্ট হবে। বাট এখনো পর্যন্ত সো ফার সো গুড ফর হিম। মানে আমার তো মানে যথেষ্ট দেখেও শুভমানকে দেখে মানে ভালোই লাগছে। কাম কম্পোজ একটা মানে লিডার হিসাবে একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি নেবার তিনি চেষ্টা করছেন। সো ওভারঅল সো ফার ইটস ভেরি গুড। এবং আর একটা বিশেষ জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে 4 নম্বরের ব্যাট করতে আসাটাও বোধহয় ওর পক্ষে যাচ্ছে খানিকটা। ও যে টাইপের ব্যাট। হ্যাঁ, পক্ষে তো যাচ্ছি, বলটা একটু পুরনো হচ্ছে কারণ আমরা স্টার্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ। মানে এরকম তো হচ্ছে না। আমি দেখতে চাই শুভমান 10 for 2 হলে তখন কিভাবে ব্যাট করেন, কোনোদিন টেন এটা ফর টু এটা যদি আমিও দেখতে আমরা চাই। হই। এটা হ্যাঁ, আমিও এটা দেখা একটু উচিত। দেখতে চাই। আর একটু টেস্টিং কন্ডিশনে আমি দেখতে চাই, বাট এখনো পর্যন্ত যা কন্ডিশন তিনি পেয়েছেন সেটা তিনি নিজের কাজ করেছেন। সো আমার কোনো কমপ্লেন নেই। অবশ্যই। এটা তো গেল ব্যাটার শুভমান গিল কিনে ক্যাপ্টেন শুভমান গিল। ক্যাপ্টেন শুভমান গিল কি তার দ্বিতীয় অ্যাওয়ে টেস্টেই, মানে ডেবু হওয়ার পর দ্বিতীয় অ্যাওয়ে টেস্টেই ক্যাপ্টেন হিসেবে কি জয় দেখতে পাচ্ছেন? এবং ম্যাচটা যেখানে রয়েছে আজকে, কি মনে হচ্ছে ভারতের জন্য?
ম্যাচটা কিন্তু অবভিয়াসলি ভারত তো অনেকটাই এগিয়ে আছে। আমার সব থেকে বড় ভয় হচ্ছে কালকের ওয়েদার। কালকে যদি আমার মনে হয় যদি আমরা 85 ওভারের মতো খেলি, আমার ভারতের ম্যাচটা জেতা উচিত। উইকেটের যা অবস্থা দেখলাম আজকেও, এবং ভারত যেভাবে 3টে উইকেটও নিয়ে নিয়েছে ভারত। জো রুটের উইকেটটা একটা বড় উইকেট। অফকোর্স জো রুটকে বিশ্বের নাম্বার ওয়ান এখন ব্যাটিং ব্যাটারকে যেভাবে আকাশদীপ আউট করলেন, শোজ এ লট অফ, মানে কি বলবো, আমরা যখন বোলিং এর হিসাবে কথা বলে বোলারদের নিয়ে কথা বলবো তখন হয়তো এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। বাট যদি তুমি জো রুটকে আজকের দিনে যে সব থেকে ভালো মানে বিশ্বের 1 নম্বর ব্যাটার, তাকে এরকম ফ্ল্যাট উইকেটে ওইভাবে আউট করতে পারো, ইউ হ্যাভ সামথিং স্পেশাল ইন হিম, ইন ইউ। অ্যাবসলিউটলি। আর ওভারঅল উইকেটটা আমি যা দেখছি একটু হালকা আনইভেন বাউন্স আছে, প্যাচেসও ক্রিয়েট হয়েছে, রাফ প্যাচেসও কিছু, লেফট হ্যান্ডারের অফ স্টাম্পের বাইরে কিছু ক্রিয়েট হয়েছে। কালকের ওয়েদার সকালের দিকে হালকা বৃষ্টি আছে না 25, কিন্তু অ্যাজ দ্য ডে উইল প্রোগ্রেস বৃষ্টিটা কমবে। তো কতটা টাইম পাবে ভারত, এখন আমার হচ্ছে সেইটা হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন। কতটা টাইম পাবে? আজকের ডিক্লারেশনটা কি একটু ডিলে হয়ে গেল এক্স্যাক্টলি, নাকি আমি মানে? প্রশ্নটা আসতে চাইছিলাম। তোমার কি হ্যাঁ, মনে হয় ডিক্লারেশন, কারণ তুমি গতকালকে প্রোগ্রামে বলেছিলে যে যদি 550 হয় ইটস গুড এনাফ, এবং 550 পরেও যদি সেটাকে ডিফেন্ড না করা যায় তাহলে তাহলে কোনো কিছু ডিফেন্ড করার আশা না করাটাই বেটার। তো সেখানে 550 হয়ে যাওয়ার পরেও দেখলাম ভারত বেশ কিছুক্ষণ খেলাটা টানলো। এবং সেটা নিয়ে তোমার কি মনে হয়, একটু কি দেরি করলো? দেরি, আমি 550 তো আমি স্যাটিসফাইড ছিলাম, এবং আমার মনে হয়েছিল যে হয়তো একটু দেরি করেছে। কিন্তু আমার মনে হলো টিমের যেটা গেম প্ল্যান আছে সেটা হচ্ছে যে আজকে ম্যাক্সিমাম 20 ওভার বল করবো, যদিও ভারত 20 ওভার করেনি মনে হয়, কিন্তু ম্যাক্সিমাম, কেন কালকে সকালে দে ওয়ান্ট এ কম্পারেটিভলি হার্ডার বল, ওই ওভারকাস্ট কন্ডিশনে একটু হার্ড বল ওইটার জন্য চেয়েছে। আমার তাই মনে হয়েছে হয়তো যে ভারত একটু চেয়েছে যে আজকে মানে জাস্ট একটা ছোট স্পেল, যাতে যেমন তুমি দেখলে একটা লম্বা স্পেল, মানে আকাশদীপ 7 ওভারের একটা স্পেল করলো, আবার ওকে এন্ড চেঞ্জ করে ওই দিক থেকে নিয়ে আসা হলো, যদিও লাস্ট ওভারটা খুব তিনি ভালো করতে পারেননি। হ্যাঁ, তো একটা মানে, মানে বলে না যে একটা একটা মানে যা মানে সন্ধ্যের আগে একটা জাস্ট বাস্ট একটা একটা মানে হোল হার্টেড এফর্ট চেয়েছিল ভারত নিজেদের বোলারের কাছ থেকে, আকাশদীপ এবং সিরাজের কাছ থেকে। সেই এফর্টটা তারা পেলো। তো এইটাই ছিল, তুমি যদি এখন 30 ওভারে খেলা ছেড়ে দিতে, 30 ওভার ইংল্যান্ডকে ব্যাট করতে দিতে, তোমাকে হয়তো তুমি আকাশদীপকে 7 ওভার, একটা 7 ওভারের একটা স্পেল করাতে না, তুমি হয়তো ওদেরকে কম ছোট কেন, তুমি তাহলে দুটো স্পেল ওদেরকে করানোর চেষ্টা করতে। সেক্ষেত্রে যে ওরা যে রিদমটা পেয়েছিল সেই রিদমটা হয়তো পেতো না। তো আই থিঙ্ক 3টে উইকেট নেওয়ার পর আমরা ক্রেডিট, আমার ওই লিভ করার এটাকে যে দেরি করার যে ব্যাপারটা সেটাকে ইকুয়ালাইজ করে দিয়েছি আমরা। আর না, আমার বাট আমার অন্য এভরিথিং একটা জিনিস ডিপেন্ডস মনে অন টুমরোজ ওয়েদার। আমার আমার অন্য একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে ধরো আমার বোলিং স্ট্রেংথটা হচ্ছে নতুন বলে যারা বল করছে তাদের উপর, মানে ফার্স্ট ইনিংস এর এক্সপিরিয়েন্স কে যদি আমি মাথায় রাখি। এবার কালকে এই 30 to 80 এই ওভারটা ইন্ডিয়ান ইনিংসে মানে ইংল্যান্ড ইনিংসে এই জায়গাটা বোলাররা কেমন বল করবে এটা তো একটা দেখার বিষয়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যদি এরকম আবার প্রথম ইনিংসের মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে তোমাকে আবার ওয়েট করতে হবে সেকেন্ড নিউ বলটা আসবে এবং সেখানে গিয়ে তুমি উইকেটটা পাবে। সেক্ষেত্রে সেকেন্ড নিউ বল আসার পর একটু আগে যদি ইন্ডিয়া ডিক্লেয়ার করতো, সেকেন্ড নিউ বল আসার পর হয়তো তোমার কাছে 30টা ওভার থাকতো, যদি তুমি সেখানে আবার গেমটাকে চেঞ্জ করে যেটার জন্য ভাবতে। আমার আমার এই এই স্ট্র্যাটেজিটাকে একটু বেটার বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমারও তাই। সেকেন্ড নিউ বলটাও একটা বড় ফ্যাক্টর ছিল, যে সেকেন্ড দে ওয়ান্টেড এনাফ ওভার উইথ দ্য সেকেন্ড নিউ বল অ্যাজ ওয়েল। হুম। বাট কত ওভার আমরা পাচ্ছি সেটাও দেখতে হবে সেকেন্ড নিউ বলে। এখানে এখন যা কন্ডিশন, মানে ধরো 16 ওভার খেলা হয়েছে, আর কালকে 90 ওভার, তার মানে ইন্ডিয়া টোটাল 106 ওভার বল করবে, অর্থাৎ 26 ওভার পাবে নিয়ম মানে মতো। আমি 100 ওভারই ধরলাম, আমি যদি 100 ওভার, বৃষ্টি হ্যাঁ। বা ওভারঅল, যদিও মানে কালকে যদি বৃষ্টির জন্য খেলা দেরি করে, খেলা কম মানে ওভার কম হয়, সেটার জন্য এক্সট্রা আমাদের আরো এক্সট্রা হাফ অ্যান আওয়ার তো রোজই ইউজ হচ্ছে, আরো আমরা হাফ অ্যান আওয়ার 45 মিনিটস এক্সটেন্ড করতে পারি। তো আমি যদি গড়ে মানে নতুন 100 ওভারও 20 ওভার ধরি, মতো পাবে। 100 ওভারও ধরি, হ্যাঁ, মানে সেকেন্ড নতুন বলে 20 ওভার মতো কুড়ি পাবে। 20 ওভার নিউ বল, দ্যাট ইজ অলসো গুড এনাফ। হুম। তো ঠিক আছে, মানে আশা করছি সেকেন্ড নিউ বলের প্রয়োজন না হলেও হতে পারে। একটা উই নিড এ সেটা ভেরি গুড পুরোটাই স্পেল তোমার ইন দ্য ডিপেন্ড মর্নিং। করছে যে আমাদের ওল্ড বলে বোলাররা বা স্পিনাররা কতটা এফেক্টিভ হচ্ছে। অ্যাবসলিউটলি স্পিনারদের ওপর নজর থাকবে, জাডেজার ওপর স্পেশালি নজর থাকবে। ওয়াশিংটন সুন্দর, আই ডোন্ট নো কি করবেন তিনি। তো যদিও এই ম্যাচে তিনি কিছু করতে না পারেন, হয়তো কুলদীপকে খেলানোর ব্যাপারে আবার আওয়াজ উঠবে, যদিও লর্ডসে কুলদীপকে খেলানো আইডিয়াল হবে কি হবে না সেই নিয়ে প্রশ্ন, যখন আমরা লর্ডসে যাব তখন আলোচনা অবশ্যই, করব। অবশ্যই, অবশ্যই। কালকে আমাদের মনে হচ্ছে অবভিয়াসলি প্রসিদ্ধ কৃষ্ণা ওপর একটা অনেকটা নজর থাকবে, কেননা
প্রথম স্পেলের পর প্রসিদ্ধ কৃষ্ণাও কিভাবে পারফর্ম করছেন হুম, সেটার দিকেও কিন্তু থাকবে। তিনি যদি প্রেশারটা এসে রিলিজ করে দেন সেক্ষেত্রে সেটা কিন্তু আইডিয়াল হবে না। তো ঠিক। প্রসিদ্ধ কৃষ্ণাকেও ঠিকঠাক আমার মনে হয় জায়গায় বলটা করতে হবে। যদি তুমি শর্ট বল স্ট্র্যাটেজি নাও তাহলে শর্ট বলটা এমন হতে হবে যাতে তোমার অ্যাটলিস্ট ব্যাটসম্যানকে সারপ্রাইজ করো তুমি, মানে কিপ দ্য ব্যাটার্স গেসিং। আমি এটা বলছি, আর শর্ট বল সে আগে বলতো না স্মেল দ্য লেদার, হ্যাঁ, হ্যাঁ, তুমি শর্ট বলটা ওই লেন্থে করো, এমন শর্ট বল করো না যে মাথার ওপর দিয়ে যাচ্ছে বা তুমি আরামসে হ্যারি ব্রুক বা হ্যাঁ। জেমি স্মিথ বা যেই আসুক না কেন সে পুল মেরে দিচ্ছে। হ্যাঁ, মানে পুল মারুক বা ডাক করুক যাই করুক না কেন, মানে সেটা যেন তাকে প্রবলেমে ফেলে, এই হাইটটায় হুম, বলটা আসা উচিত। অ্যাবসলিউটলি। উইকেট নিয়ে তুমি বললে, তো তোমার কি মনে হয় যে উইকেট জাদেজা বা সুন্দরকে কতটা ফেভার দেবে তাকে, বা জাদেজা বা সুন্দর না, ফেভার ফেভার তো দেবেই, ফেভার তো দেবে, কিছুটা হলেও দেবে। আগের ম্যাচেও আমরা দেখেছি ফিফথ ডেটে জাদেজার জন্য কিছুটা হলেও পারচেস ছিল, উইকেটে কিছুটা টার্ন ছিল। আহ, এখানেও সেরকমই থাকবে আমার, ইফ নট মোর। আমার আমার মনে হয় আগের ম্যাচের থেকে একটু বেশি টার্ন থাকবে। বাট এগেন পুরোটাই ডিপেন্ড করছে আমরা কিভাবে স্টার্টটা করি। সকালে স্পেল, আকাশের কন্ডিশন যদি একটু গ্রাউন্ডে আউটফিল্ডটা ভিজে হয় তখন হয়তো বলটা অতটা মুভ করবে না, বা যেটাও লিডসে হলো বেসিক্যালি ভারতের সাথে। তো আমরা চাইবো যে মানে একটু মানে সকালের দিকে বৃষ্টিটা যাতে কম হোক। আচ্ছা, আচ্ছা, ঠিক। এখনো তোমার সঙ্গে যখন প্রোগ্রাম করছি তখনও দেখা যাচ্ছে মানে অন্যান্য দিন যতটা সানি ব্যাকগ্রাউন্ড থাকে আছে, কিন্তু এখন অতটা নেই। মানে এখন কিন্তু একটু হলেও অন্যান্য দিনের হুম। তুলনায় একটু গ্লুমি। তো যাই হোক, তোমার কি মনে হয় মানে ম্যাচটায় ভারতের সম্ভাবনা কতখানি আছে এই জায়গায় দাঁড়িয়ে? এবং যদি ইংল্যান্ড মানে ইংল্যান্ডের স্ট্র্যাটেজি কি হবে কালকে? ইংল্যান্ড কি নর্মাল ব্যাসবল স্ট্র্যাটেজিতেই খেলবে? যদিও 600 টার্গেট তারা হয়তো চেস করতে পারবে না, খেললেও সেটা ভিন্ন বিষয়, কিন্তু নাকি তারা 3 উইকেট পড়ে যাওয়ার পরে তাদের গেম প্ল্যান চেঞ্জ করবে বা টেস্টটা বাঁচানোর জন্য চেষ্টা করবে? ইংল্যান্ডের স্ট্র্যাটেজি, আমার মনে হয় ইংল্যান্ডের স্ট্র্যাটেজি উইল বি প্রিটি ক্লিয়ার। হুম, মানে যেটা মার্কাস টেস্টোথিক ওনাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি এসেও বললেন, মানে মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় বাস বল এড়াতে তাদের কাছে এটা সব থেকে বড় ডাইলেমা নাও। মানে ওরা টসে জিতেছিল, ওরা বলেছিল তোমরা যত রান দাও আমি চেস করবো। হুম, নাও ভারত তাকে চ্যালেঞ্জটা দিয়েছে, এবার সেই চ্যালেঞ্জটা সেই নেয় কিনা হুম, সেটাও দেখতে হবে। যদি না নেয় সেক্ষেত্রে কিন্তু ওদেরও খুব ক্রিটিসিজম হবে, তুমি এইরকম একটা অবশ্যই। ফ্ল্যাট ব্যাটিং ডেকে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে নিলে, নিয়ে এবার তুমি অপোনেন্টকে একটা জায়গা করে দিলে। তো যে অপোনেন্টের আবার দুটো স্পিনার আছে। হুম, তো ইংল্যান্ডের স্ট্র্যাটেজিও কিন্তু আন্ডার, তারাও কিন্তু আন্ডার প্রেসার, মানে অবশ্যই। ডাইলেমা তো থাকবেই তাদের যায় এটার জন্য যাবে কিনা। গেলেও মানে অনেকটাই আনরিয়ালিস্টিক, মানে 550 রান অ্যাবসলিউটলি। ফোর্থ। হ্যাঁ মানে তাহলে আর টেস্ট ক্রিকেটে মানে বোলাররা মনে হয় রিটায়ারমেন্ট নিয়ে নেবে এবার যদি এই রানটা চেজ হয়ে যায়। অবশ্যই। না, বোলিং মেশিন, ট্রেসকোথিক কি বোলিং বললেন? মেশিন দিয়ে ওনার বল করানো উচিত। কি স্ট্র্যাটেজি নেবে বলে জানালেন ট্রেসকোথিকের আজকে প্রেস কনফারেন্সে? দেখো তো ওরা যেটা খেলে রিসেন্টলি সেটা হচ্ছে, সেটাকে তোরা বলে বাস বল 2.0, মানে বাস বল উইথ ব্রেনস। আচ্ছা। তো ব্রেন তো এটাই বলে যে ওয়েট করে খেলা, দিনটাকে মানে ড্রয়ের দিকে নিয়ে যাওয়া উইথ উইথ দ্য রেন থ্রেট অ্যারাউন্ড। হুম, মানে নর্মাল সার্কামস্ট্যান্সেস নর্মাল ব্রেন তো এটাই বলে। বাট ইউ নেভার নো উইথ বেন স্টোকস অ্যান্ড হিজ টিম। অ্যাবসলিউটলি। বাট আমি চাইবো, এবং প্রেস কনফারেন্সে এসে আমাদের মন্ডে মার্কেলও খুব একটা টিজ করে গেলেন। হ্যারি ব্রুক বলেছিল ফার্স্ট ইনিংসে, মানে প্রেস কনফারেন্সে তিনি 100 করার পর যখন এসেছিলেন, যে হোয়াট এভার ইন্ডিয়া উইল ডেল উইল উইল গিভ আস উইল চেজ। মর্নি মার্কেল বলে গেলেন যে হ্যারি ব্রুক তো খুব শর্ট ফেলে, ভালো খেলে, তো আমরা এক্সপেক্ট করবো যেন তারা চেজের জন্য যায়। অবশ্যই, অবশ্যই। এবং যত চেঞ্জের জন্য যাবে ততই বোধহয় ভারতের সুবিধা হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঠিক, ঠিক। তো তোমার কাছে ম্যাচটা যদি আমি তোমার পার্সেন্টেজ অনুযায়ী ধরি, একটা পার্সেন্টেজ তো অবভিয়াসলি ওয়েদারের উপর ডিপেন্ড করছে। বাকি যদি তোমাকে আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন মানে পার্সেন্টেজ হিসাব বলতে বলি, তোমার কি মনে হয় ভারত মানে কতটা পার্সেন্টেজ তোমার মনে হচ্ছে ম্যাচটা ড্র হবে, কতটা পার্সেন্টেজ মনে হচ্ছে ইন্ডিয়ার? 35% ড্র, 65% ইন্ডিয়া উইন। ফলে তুমি যেটা বলছো, কালকে জয়ের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে যেমন ভারতীয় বোলারদের দিকে, বিশেষত আকাশদীপ এবং সিরাজদের মতো যারা নতুন বলটাকে আজকে খুব ভালো ব্যবহার করলেন। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বার্মিংহামের আকাশের দিকেও। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন। আশা করি কালকে আবার তোমার সঙ্গে যখন কথা হবে তখন সিরিজ 1-1।